প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আগেও বলেছি যে ভিপি নূরের উপর যে হামলাটা হয়েছে গতকাল, এটা সম্পূর্ণ পরিকল্পিত। এবং আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন যে ওই জায়গায় আসলে ভিপি নূরকে হামলা করার মতো কোনো কারণই ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী পেটাতেই পারে যদি সেই সিচুয়েশন হয়, যেমন জানমালের নিরাপত্তার জন্য বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর যদি আক্রমণ করে, তাহলে তাদেরকে দমন করার জন্য লাঠিচার্জ, ছত্রভঙ্গ এগুলো করা যায়। কিন্তু যেখানে ভিপি নূর চলে এসেছেন জাতীয় পার্টির অফিস প্রাঙ্গণ থেকে সংবাদ সম্মেলন করার জন্য নিজেদের কার্যালয়ের সামনে এসেছেন, সেখানে অতর্কিত এই হামলার কোনো যুক্তি আমি দেখি না। এবং এটা যে সম্পূর্ণ সুপরিকল্পিত, এটা বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন এই হামলা হলো? জাতীয় পার্টির অফিস ঘেরাও বা মানববন্ধন এই কর্মসূচি যখন গণ অধিকার পরিষদ ঘোষণা করেছিল, তখন সেনাপ্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস তিনি ভিপি নূরকে ফোন দেন। ফোন দিয়ে বলেন যে নূর ভাই, এগুলো কইরেন না, এমনিতেই দেশ অনেক সংকটে, একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে যে জিতে সে আসবে, যে জিতবে না সে আসবে না, তাই না? কিন্তু নির্বাচনের আগে এভাবে জাতীয় পার্টির অফিস ঘেরাও করা আপনার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি, প্লিজ দয়া করে আসবেন না। তখন নূর সাহসী, কিন্তু আবার একটু রাগও আছে। নূর বলে, আরে দূর, আপনারা সেনাবাহিনী আপনারা কি করতে পারবেন? জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই গত 14-15 বছর ধরে আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি, হুইচ ইজ ট্রু। তো যাই হোক, এরপর নুরুল হক নূর ঘেরাও করে মানববন্ধন করে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই তারপরে যখন সে চলে আসে, তখন হয়তো বা উপরের কোনো নির্দেশ, এখন সেখানে যে কমান্ডার ছিল সে নির্দেশ দিয়েছে, নাকি আর উপরের লেভেল থেকে মানে সেনাপ্রধানের কাছ থেকে এই নির্দেশ এসেছে, এবার আমি শিওর না। কিন্তু উপরের লেভেল থেকেই এই নির্দেশটা এসেছে তাকে প্রহার করার জন্য। হয়তো এটুকু হতে পারে যে প্রহার করতে গিয়ে বেশি প্রহার করে ফেলেছে, বা এরকম হতে পারে, বাট এটা ছিল পরিকল্পিত। কেন এই হামলা চালানো হলো? সেটা হচ্ছে যে বাংলায় কথা আছে না, ঝিকে মেরে বউকে শেখানো। মানে ওই যে শাশুড়িরা কি করে, শাশুড়িরা তার নিজের মেয়েকে মারে আর কি, মায়েরা ছেলের বউকে শিখায়। তো এখানে শাশুড়ি হচ্ছে সেনাবাহিনী, আর ঝিটা তো বুঝলাম যে ঝি হচ্ছে ভিপি নূর। তাহলে বউটাকে, বউটা হচ্ছে এনসিপির হাসনাত সার্জিস। ভিপি নূরের গায়ে আঘাত করে হাসাদেরকে দেখালো যে ভবিষ্যতে যদি কোনো মবের চেষ্টা করো, তাহলে তোমাদের পরিণতিও কিন্তু এই নূরের মতো হবে। নূরের মতো নেতা, যিনি কিনা সেই কোটা আন্দোলন থেকে শুরু করে এ পর্যন্ত একটা সাধারণ ঘরের ছেলে হয়ে নিজেকে এই অনন্য উচ্চতা নিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম সবকিছু করেছেন, কিন্তু এই রকম কেউ তাকে আগে মারেনি। এমনকি স্বৈরাচার সরকারও কিন্তু তাকে এইভাবে মারেনি, যেভাবে এই সেনাবাহিনী গতকালকে মারল। এবং সেনাবাহিনী এটাকে একটা টেস্ট কেস হিসাবে নিয়েছে এবং নূরকে মেরে এনসিপি কে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যদি কোনো দাবিতে কোনো মবের চেষ্টা করো, তাহলে তোমাদের পরিণতিও এইরকমই হবে। এবং এই কারণেই আপনারা জানেন যে এনসিপি খুবই ক্ষুব্ধ, তারা প্রতিবাদ করেছে। এবং আমি আগেও বলেছি যে ভিপি নূরের উপর আক্রমণটা আসলে বিএনপি এবং জামাতের দ্বন্দ্বের একটা ফসল। বিএনপি জামাত বৈঠক করেছে, কিন্তু ফলপ্রসূ হয়নি। তখন জামাত মনে করতেছে যে হয়তো বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে এটা নির্বাচন করতে পারে এবং সেখানে জাতীয় পার্টির ব্যানারে ফ্যাসিবাদী আওয়ামী লীগ যোগ দিতে পারে। তো এই কারণেই তার চিন্তা করছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, এবং তারা যেহেতু নিজেরা বড় দল কিছু বলতে পারে না, এই কারণে নূরকে দায়িত্ব দিয়েছে যে একটা জনমত তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য, একটা জনমত তৈরি করে, একটা আন্দোলন তৈরি করে, তারপর সরকারের উপর চাপ প্রয়োগ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দিতে হবে। কিন্তু সেনাবাহিনী কত যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে হয়েছে, কিন্তু এখন যে দলগুলো আছে এই দলগুলোর ভিতরেই নির্বাচন হোক এবং এতে যে যে আসন পায় পাক। আর সেনাবাহিনীর যুক্তি হচ্ছে যে জাতীয় পার্টি কয়টা আসনই পাবে ভাই? জাতীয় পার্টি একসময় রংপুরে খুব স্ট্রং ছিল, এখন সেই রংপুর তাদের অবস্থা খারাপ। তো জাতীয় পার্টি তো ওই রকম না, তারা যদি 2-4টা আসন এমনি পেয়েও যায় তো তাদের সমস্যা কি? 300-র ভিতরে 2-4টা যদি পায়ও তাতে কি আসে যায়? তো এখন যেহেতু নূর সেনাবাহিনীর কথা শুনলেন না, কাজেই সেনাবাহিনী সুযোগ পেয়ে তাকে উত্তম মাধ্যম দিয়েছে, কিন্তু ডোজ বেশি হয়ে গিয়েছে, যেই কারণে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যেটা অবশ্যই নিন্দনীয়। কারণ ভিডিওতে আপনি দেখবেন যে ওই জায়গায় নূরকে হামলা চালানোর কোনো কারণই নেই। আইনশৃঙ্খলা বাহিনী
তখনই হামলা চালায় যখন প্রয়োজন হয়, কিন্তু এটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন ছিল এবং নূরের উপর হামলা করাই হয়েছে উপরের নির্দেশে এবং হাসনাদের দেখানোর জন্য যে দেখো তোমাদের পরিণতিও একই রকম হবে। এবং ভিপি নূরের উপর হামলায় সরকার কিন্তু আসলে চরম মর্মাহত। আমরা দেখেছি আসিফ নজরুল মর্মাহত, ডক্টর ইউনূস মর্মাহত। তারা চাননি যে নূরের উপর হামলা হোক, কারণ নূর হচ্ছে অন্যতম জুলাই যোদ্ধা এবং এই হাসিনার পলায়নে নূরের ভূমিকা ছিল অনেক। সুতরাং এই সরকারের আমলে এই জুলাই যোদ্ধা নূরের উপর সেনাবাহিনীর আক্রমণ ডক্টর ইউনূস সহজভাবে নিতে পারেননি, তিনি মনে কষ্ট পেয়েছেন। আমরা যদি শেখ হাসিনার আমলে ভিপি নূরের উপর হামলার জন্য শেখ হাসিনাকে দায়ী করি, তাহলে ইউনূসের আমলে নূরের উপর হামলার জন্য আমরা কাকে দায়ী করব? ইউনূসকে তো দায়ী করবো, তাই না? তো এই কারণে ডক্টর ইউনূস তিনি খুবই মনে কষ্ট পেয়েছেন এবং তার মন খারাপ এবং তিনি এটার প্রতিবাদও জানিয়েছেন। এখন অনেকে আশাসি করে যে সরকার প্রধান প্রতিবাদ জানায় কার কাছে? মানুষ তো প্রতিবাদ জানায় সরকারের কাছে, কিন্তু সরকার প্রধান প্রতিবাদ জানায় কার কাছে? কারণ সেনাবাহিনী সরকারের অধীনে, পুলিশ সরকারের অধীনে। তাহলে সেখানে ডক্টর ইউনূস বা আসিফ নজরুল তারা যে প্রতিবাদ জানায়, এই প্রতিবাদ তারা কার কাছে জানায়? কারণ তারাই তো সরকার। কিন্তু দর্শক, আমরা তো জানি যে সরকারের কন্ট্রোলে সবকিছু নাই, কিচ্ছু নাই সরকারের কন্ট্রোলে। সচিবালয় চালায় আমলারা, সেনাবাহিনী চালায় সেনাপ্রধান, পুলিশ বাহিনী চালায় কিছু লোকজন, উপদেষ্টা। ইউনূসের কন্ট্রোলে কিছু নাই, ইউনূসের কথা কেউ শোনেও না। এখন সরকার বলতেছে যে নূরের উপর হামলাকারীদের বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনবো এবং যারা যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করব। ভালো কথা। তাহলে যেই সব পুলিশগুলো দোষী, ইনক্লুডিং ওই যে লাল গেঞ্জিওয়ালা, ও নাকি মিজান নাম, ওসির ড্রাইভার, পল্টন থানার ওসির ড্রাইভার, তো সবাইকে আপনি শাস্তির আওতায় আনলেন। হ্যাঁ, পুলিশদেরকে শাস্তির আওতায় আনতে পারবেন, আমার মনে এটুকু বিশ্বাস আছে। কিন্তু নূরকে কিন্তু পুলিশেরা পিটায়নি, পুলিশেরা পিটিয়েছে নূরের কর্মীদেরকে। নূরকে স্বয়ং সেনাবাহিনী পিটিয়েছে। এখন সেনাবাহিনীর যে 3, 4, 5 জন বা 6 জনই ধরি যারা নূরের উপর হামলার সঙ্গে জড়িত, আপনি কি পারবেন তাদের আইনের আওতায় আনতে? আপনার তো সেনাবাহিনীর উপর কোনো কন্ট্রোল নাই। সেনাবাহিনী আপনার কথা শোনে না, আপনিও সেনাবাহিনীর কথা শুনেন না। পারবেন তো না। তো এই হচ্ছে কি অবস্থা। এখন ডক্টর ইউনূস আগামীকালকে 3টা বড় দলের মিটিং ডেকেছেন। বিকাল 3টায় কথা বলবেন বিএনপির সঙ্গে, 4:30টায় কথা বলবেন জামাতের সঙ্গে এবং 6টায় কথা বলবেন এনসিপির সঙ্গে। খেয়াল করবেন, প্রথমে তিনি 3টায় কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে, কথা বলে তিনি বিএনপির মনোভাব নেবেন। তারপর 4:30টায় কথা বলবেন জামাতের সঙ্গে, দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামের মনোভাব জানবেন। তো এই 2 দলের মনোভাব জেনে সর্বশেষে সন্ধ্যার পরে তিনি বসবেন 6টার দিকে এনসিপির সঙ্গে। যেই এনসিপি তাকে নিয়োগ দিয়েছে, তিনিই তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। সুতরাং এই এনসিপির সঙ্গে তিনি বসে বিএনপি এবং জামাতের সঙ্গে কি আলাপ হলো, কতটুকু ঐকমত্য হলো বা কতটুকু বিষয় একমত বা কিরকম সহযোগিতা করবে, এই সব বিষয় নিয়ে তিনি এনসিপির সঙ্গে একটা ডিটেলস আলোচনা করবেন। আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন। কি সিদ্ধান্ত নেবেন? আমি মনে করি যে আগামীকালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। কারণ ডক্টর ইউনূস কিন্তু এইভাবে থাকতে চান না। ইউনূস কিন্তু এর আগেও বলেছেন যে আমি পদত্যাগ করব। আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দিবেন। কারণ যদি সরকার প্রধান হয়ে সরকারের উপর কোনো কন্ট্রোল না থাকে, যেমন তিনি সেনাবাহিনী প্রধানকে সরাবেন, সেখানেও বিএনপির আপত্তি, জামাতের আপত্তি, সেনাবাহিনীর প্রতি কোনো কন্ট্রোল নাই, সচিবদের প্রতি কোনো কন্ট্রোল নাই, সচিবরা বিএনপি লোকদের কথা শোনে কিন্তু সরকারের কথা শোনে না। তারপরে ইউনূসের 3টা কাজ: সংস্কার, বিচার, নির্বাচন। সংস্কার হচ্ছে না, বিএনপি এটার বিরোধিতা করে, জামাত এটার বিরোধিতা করে। এখন নির্বাচনও হচ্ছে না। ডক্টর ইউনূস বারে বারে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কিন্তু জামাত বলতেছে যে আমি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হলে আমি নির্বাচন করব না, কিন্তু বিএনপি বলে আমরা আগের পদ্ধতিতেই করব। তো আগামীকালকে ডক্টর ইউনূস জামাত এবং বিএনপিকে বলবেন যে দেখো, আমার সবচেয়ে প্রধান কাজই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা, কিন্তু সেই নির্বাচন যদি আমি করতে না পারি, সেই নির্বাচনে যদি বিএনপি অংশ নেয়, জামাত অংশ না নেয়, তাহলে তো সেই নির্বাচন হবে না। এবং তাহলে আমার দায়িত্ব থেকে কি লাভ? তাহলে আমি এই দায়িত্ব চাই না। বিএনপি এবং জামাত, তোমরা যদি নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে তোমরা একমত না হও, হয়তো এও বলতে পারে যে সেনাবাহিনীর উপর আমি যে কন্ট্রোল আনতে চাই, সেই কন্ট্রোল আনার ব্যাপারে যদি তোমরা একমত না হও,
তাহলে তো আমার ক্ষমতা থেকে লাভ নেই। তবে আমার মনে হয় যে সেনাবাহিনী কথা নাও বলতে পারে, যেহেতু নির্বাচন অল্প কয়েকদিন বাকি আছে। তবে সেনাবাহিনী এখন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, সেটা রাখবে কি রাখবে না, এটা নিয়ে আলাপ হতে পারে। তবে আমার মনে হয় যে সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীকে উইথড্র করবে না। তবে সেনাবাহিনী কিন্তু খুব মাইন্ড করেছে। যেমন গতকালকে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবাই বিষেধাজ্ঞা শুরু করলো, প্রত্যেকটা রাজনৈতিক দল বিষেধাজ্ঞা শুরু করলো, অনেক জনসাধারণ তারা বলতেছে সেনাবাহিনী বাড়াবাড়ি করছে, সেনাবাহিনী বিভিন্নকে মেরেছে। সেনাবাহিনীর কিছু গ্রুপ মনে করেছিল যে নূর যেহেতু এখন অত্যন্ত বিতর্কিত, নূর টাকা পয়সা খায়, তারপরে নূর চান্দাবাজি করে, নূরের বিরুদ্ধে ইলিয়াস লাগছে, পিনাকি লাগছে, তারা অনবরত নূরের বিরুদ্ধে ভিডিও বানায়, কাজে আমরা যদি নূরকে মারি তাহলে হয়তো পাবলিক খুশি হবে। কিন্তু পাবলিক উল্টো সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর রিয়েকশন দেখিয়েছে, এবং এই কারণে আজকে সেনাবাহিনী গোস্বা করেছে। আজকে যখন গণ অধিকার পরিষদের কিছু কর্মী তারা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়, তখন কিন্তু সেনাবাহিনীকে ডাকা হয়েছিল, কিন্তু সেনাবাহিনী আসেনি। কারণ সেনাবাহিনীর কথা হচ্ছে যে আমরা গিয়ে কষ্ট করব, আমরা গিয়ে মব দমন করব, ওদিকে বদনাম হয় আমাদের উপরে, তার চেয়ে দরকার নাই, পুলিশ যা করে করুক, আমরা যাব না। তো যেই সেনাবাহিনী গতকালকে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে একটা লোককে একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে পাঠিয়ে দিল, সেই সেনাবাহিনী আজকে আবার গোস্বা করে রাগ করে স্পটেই আসলো না। তাহলে দেখেন সেনাবাহিনীর উপর সরকারের কন্ট্রোল কতটুকু আছে, মোটেই নেই। এখন আগামীকালকে ডক্টর ইউনূস বিএনপি ও জামাতকে বলতে পারেন যে তোমরা যদি নির্বাচনে উভয় দল অংশগ্রহণ না করো এবং এই সংস্কারের ব্যাপারে এবং কোন পদ্ধতি নির্বাচন হবে সে ব্যাপারে একমত না হও, তাহলে বাবা আমি আর এখানে থাকতে চাই না, তোমরা নতুন একজন নির্ধারণ করো, তার কাছে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। সুতরাং এই রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে নির্ধারণ হবে যে নির্বাচন হবে কি হবে না, আর যদি হয়ও তাহলে আগের নিয়মই হবে নাকি আনুপাতিক হারে হবে। শুধু তাই নয়, আজ নির্ধারিত হবে যে ইউনূস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না। ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন, সেই আলোচনার আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে ডক্টর ইউনূসেরও ভাগ্য। আমরা নজর রাখবো এবং আপনারা নজর রাখুন।